গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় অর্থ। সেই অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এস এর নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, 2024 সালের দোলাচলে আমরা হাতছানি দিচ্ছে 2025। নতুন অর্থনীতি, নতুন সম্ভাবনা, নতুন প্রত্যাশা। কেমন যাবে বাংলাদেশের অর্থনীতি 2025 সাল, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। তারা কথা বলবেন উন্নয়ন, অর্থনীতি এবং 2025 সালে ব্যবসায়ীদের ভূমিকা এবং প্রত্যাশা। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আব্দুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক, ইনসাফ তাকওয়া বিল্ডার্স লিমিটেড এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপি। এবং আরও আছেন ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, স্পার্ক স্টিল লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা কথা বলছি উন্নয়ন, অর্থনীতি এবং নতুন বছরের প্রত্যাশা। আপনি অর্থনীতি নিয়ে কাজ করছেন, উন্নয়ন নিয়ে কাজ করছেন এবং রাজনীতির সাথেও যুক্ত আছেন। আপনার কাছে কি মনে হলো 2024 আপনার জীবনে কি বয়ে আনলো বা কি প্রত্যাশা ছিল, কতটুকু পূরণ হলো? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল এস এর মাধ্যমে দেশ এবং বিদেশের যত দর্শক আছে, বিশেষ করে চ্যানেল এস এর যে দর্শক, সবাইকে জানাচ্ছি বিজয় মাসের শুভেচ্ছা এবং একই সাথে যে আগামী নতুন বছর আসছে 2025, সেই 2025-এর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপনি যেমনটি বলেছিলেন, আসলে 2024 সাল আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে আমাদের মধ্যে। আপনি জানেন যে আসলে অগাস্ট পর্যন্ত একরকম ছিল, অগাস্টের পরে গিয়ে কিন্তু আরেক রকম হয়েছে। অগাস্ট পর্যন্ত যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতটুকু ছিল, অগাস্টের পরে গিয়ে এখনো পর্যন্ত স্থিতিশীলতার দিকে আমরা যেতে পারিনি, তবে সম্ভাবনা আমরা দেখছি। কারণ যে সরকার ছিল, সেই সরকার আপনি জানেন যে কিভাবে অর্থনীতিকে ধ্বংস করে গেছে এবং সেই ধ্বংসাত্মক অর্থনীতি থেকে উঠে দাঁড়াতে আমাদের জন্য একটু কষ্ট হবে। তবে যেটি হবে যে আসলে রাজনৈতিক দল ছাড়া, একটা গণতান্ত্রিক সরকার ছাড়া এই ব্যবসায়িকদের অথবা অর্থনীতির ক্ষেত্রে আমাদের উঠে দাঁড়ানো একটু কষ্ট হয়ে যাবে। তবে আমি আশাবাদী মানুষ। 2025 সাল নিশ্চয়ই আমাদের জন্য হবে অত্যন্ত ব্যবসায়ী বান্ধব একটা দেশ এবং সরকার নিশ্চয়ই তার যে দায়িত্বশীলতার জায়গা, সেই দায়িত্বশীলতার জায়গা থেকে সে সর্বোচ্চ চেষ্টা করবে যেন অর্থনীতি ঘুরে দাঁড়ায়। যদিও বা আমরা দেখতে পেয়েছি যে গত 5 মাসে আমাদের প্রচুর গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে, আমাদের প্রচুর শ্রমিক তার চাকরি হারিয়েছে। আমি যেই সেক্টরের সাথে জড়িত, রিয়েল এস্টেট সেক্টর, এই সেক্টরও কিন্তু খুবই ভয়াল দশা। এখন কিন্তু কেউ ফ্ল্যাট প্লট কিনছেন না। সো এবং যে রিহাব ফেয়ার হয়ে গেল, সেই রিহাব ফেয়ারও কিন্তু আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না, সেখানে কিন্তু তেমন কোনো সাড়া পাইনি আমরা। তো সবকিছু মিলিয়ে আসলে একটা চ্যালেঞ্জিং এর মধ্যে আছি আমরা, একটা চ্যালেঞ্জকে সামনে রেখে। তবে 2025 সাল নিশ্চয়ই আমাদের জন্য একটা সম্ভাবনা দ্বার উন্মোচন করবে, সেই আশা আমরা রাখছি। আমরা 25 সাল নিয়ে কথা বলবো। আমরা ফিরতে চাই ইঞ্জিনিয়ার শামীম আহমেদ আপনার কাছে। আপনি শিল্প ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, দীর্ঘ সময় ধরে এই সেক্টরের সাথে যুক্ত আছেন, আপনি অর্থনীতি নিয়েও কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় 2024 সাল আপনার জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে কেমন বয়ে এনেছিল বা প্রত্যাশা কেমন ছিল এবং প্রাপ্তি কতটুকু হলো? শুরুতেই ধন্যবাদ জানাই লিডারশিপ প্রোগ্রামে নবুয়ত ভাই এবং চ্যানেল এস এর সবাইকে দেশ বিদেশের এবং অগ্রিম শুভেচ্ছা 2025-এর। 2024 যদি আমি প্রেক্ষাপট চিন্তা করি, বিজনেস, রাজনীতি, আসলে আমাদের শুরুটা খুব ভালো ছিল। 2025-এর স্টার্টিংটা খুবই ভালো ছিল। 2024-এর ভালো ছিল। সেক্ষেত্রে আমাদের অনেক ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছিল, দেশের বাইরের ইনভেস্টমেন্টও অনেক আসছিল। বাট হঠাৎ করে আমাদের একটা প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমরা পিছিয়ে গেছি আর কি। তো এখন রাজনৈতিক স্টেবল না আসলে হয়তো আমরা আগের প্রেক্ষাপট যাব না। রাজনৈতিক একদল আসবে, একদল যাবে। এখানে আসলে রাজনৈতিকভাবে আমি কথা না বলে চিন্তা করবো যে বিজনেস নিয়ে বর্তমান সরকারের চ্যালেঞ্জটা হবে যে 2024-এর যে গ্যাপ, সেটাকে 2025-এ পূরণ করা আমরা পারবো কিনা, বা এই সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কারণ ব্যাংকিং খাত অলমোস্ট ধ্বংসের পথে বলা চলে, গত সরকার যেভাবে লুটপাট করছে আর কি। তো এখন এটাকে কভার করে আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে এসে যদি আমাদের অর্থনৈতিক চাঙ্গা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। ইন্ডাস্ট্রি আমাদের গার্মেন্টস, আমাদের ভাই বললো যে বন্দর পথে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করতে। সেক্ষেত্রে আমরা যদি এগুলো এই ইকোনমিকভাবে এই গার্মেন্টস সেক্টর আর এই আমরা কিন্তু সবাই ডিপেন্ডেবল কনস্ট্রাকশন রিলেটেড। আমি স্ট্রাকচার নিয়ে কাজ করি, স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ করি। আমার 90%ই সেক্টর হলো ইন্ডাস্ট্রি আর কি। সেটা ইন্ডাস্ট্রি যদি আমাদের গ্রো না হয়, তাহলে আমরা
ভালো থাকবো না। তবে আমাদের কাছে সবার কাছে মানে থাকবে, বর্তমান সরকারের কাছেও আবেদন সেক্টর নিয়ে কাজ করছেন, সেই সেক্টরের বর্তমান অবস্থাটা কেমন? বর্তমান অবস্থা আমি যদি চিন্তা করি, মানে বর্তমান অবস্থা খুবই খারাপ সেটাও বলবো না। স্টিল স্ট্রাকচারের ইনক্রিজটা আমাদের যেভাবে শুরু হয়েছিল, কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপটেই আমাদের আবার সেভাবে স্লো হয়েছে। কিন্তু আমরা আবার এখন একটু স্টেবল আছে, আমরা হয়তো একটু আশার আলো দেখতেছি আর কি। তো এখন সেটা যদি মানে আমাদের ফিউচার নির্বাচন আছে, আরও যদি কোনো সঠিকভাবে নির্বাচন করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার আসে, সেক্ষেত্রে ইকোনমিক ডেভেলপ হবে এবং আমরা 2025 সালে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আপনার কাছে আবার ফিরবো, আমি ফিরতে চাই আপনার কাছে। দেশের আবাসন খাত সচল হলে দেশের অর্থনীতি সচল হবে। আপনি যেহেতু আবাসন সেক্টরের সাথে যুক্ত আছেন এবং একজন তরুণ রাজনীতি সাথে যুক্ত আছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার সেক্টরটা আসলে বর্তমানে কি অবস্থায় আছে, আবাসন সেক্টরটাকে বেসিক্যালি? আপনি জানেন যে লাখ লাখ মানুষ কিন্তু এই আবাসন সেক্টরের সাথে জড়িত। এখানে যেমন প্রকৌশলী প্রয়োজন হচ্ছে, এখানে আপনার লেবার ফাংশন, বাংলাদেশে যারা নিম্ন শ্রেণীর লোকজন আছেন তারা কিন্তু প্রায় আপনার 50% হয় গার্মেন্টসে অথবা হচ্ছে আবাসন সেক্টরে কিন্তু তারা জড়িত। তো সেক্ষেত্রে আসলে বিগত সরকার যেভাবে কিছু কিছু উদ্যোগ নিয়ে এই সেক্টরটাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আপনি দেখেন যে লাস্টে যে ড্যাপ আইনটা পাশ করলো 2016 থেকে 2035, এটা কিন্তু একেবারেই ব্যবসাটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। এই ড্যাপ আইনটা ব্যবসায়ীদের স্বার্থটা না দেখে তারা যে সিন্ডিকেটটা করেছিল, সেই সিন্ডিকেটের স্বার্থটা কিন্তু তারা রেখেছিল। যার কারণে আমরা রিহাব থেকে এবং যারা ডেভেলপার কোম্পানি আছে, যারা রিয়েল এস্টেট সেক্টরের সাথে জড়িত, তারা কিন্তু সবাই এখানে আমরা অপোজ করেছিলাম যে এই ড্যাপ আইনটা যেন তারা ক্যান্সেল করে। যদিও এখন শুনছি যে কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে, আমরা খুবই আশাবাদী যে পরিবর্তন হবে নিশ্চয়ই। তবে বিগত সরকার এই সেক্টরটাকে গত 5-7 বছর ধরেই আমাদের একেবারেই ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে চলে গেছে। তার মধ্যে করোনা ছিল এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল। এই দুটো আপনার ইনসিডেন্টও এই সেক্টরটাকে ধসার নামার জন্য অন্যতম দায়ী। আপনি জানেন আমাদের সিমেন্ট এবং রডের যে কাঁচামাল সেটা কিন্তু বাইরে থেকে আমদানি হয়। যেমন আপনার ক্লিনকার অথবা হচ্ছে এই সিমেন্টে যেটা প্রয়োজন হয়, এগুলো বাইরে থেকে আসে। কিন্তু এই যুদ্ধের কারণে এবং করোনাকালীন যে বিপর্যয়, তার কারণে কিন্তু এই দ্রব্যমূল্যের প্রচুর ঊর্ধ্বগতি হয়েছে নির্মাণ সামগ্রীর। যেই রড আপনার ধরেন 2 বছর আগেও আমরা কিনতে পেরেছি 72, 73, 74 হাজার টাকা পার টন, সেই রডটা কিন্তু 2 বছরের মধ্যে চলে গেল 1 লক্ষ টাকা পার টনে। বিগত সরকার কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো অ্যাক্টিভিটিস করেনি। যেখানে কিনা আপনার ধরেন এই সিন্ডিকেটরা কিন্তু দাম বাড়িয়ে দিয়ে তারা কিন্তু মুনাফা অর্জন করেছে, কিন্তু আমাদের এই সেক্টরে যারা জড়িত, আমাদের যে ব্যবসায়ীরা, তাদের কিন্তু খুব হিমশিম খেতে হয়েছে। ঠিক তেমনি প্রত্যেকটা প্রোডাক্ট, প্রায় 300 বা আরো অধিক প্রোডাক্ট কিন্তু জড়িত এই সেক্টরে। যেমন আপনার ধরেন সিমেন্টের কথা, সে আপনার পাথর, বালি, অনেক কিছু আছে। তো প্রতিটা সেক্টরেই কিন্তু আপনার দাম এমনভাবে বাড়িয়ে দিল যেটা কিনা তার মধ্যে আপনার ফ্ল্যাট ক্রেতার সংখ্যা খুবই কম। কারণ অর্থনীতিতে এই ক্রেতা কিন্তু বাড়ে কখন, যখন আপনার অর্থনীতি সচল থাকে। একদিকে আপনি শেয়ার বাজারকে ধ্বংস করে দিচ্ছেন, একদিকে আপনার সবকিছুর দাম প্রচুর, অর্থনীতিতে আপনার মূল্যস্ফীতি বাড়ছে। এখন যারা কিনা আপনার তার ফান্ডামেন্টাল নিড অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করার পরে কিন্তু হচ্ছে সে আপনার ফ্ল্যাটের দিকে যায়, প্লটের দিকে যায়, আবাসনের দিকে যায়। অর্থাৎ আমার সেকেন্ডারি একটা প্ল্যান যে আমি একটা সম্পদ করবো, অ্যাসেট করব। কিন্তু অর্থনীতি যদি বেহাল দশায় থাকে, বিপর্যস্ত থাকে, তাহলে তো তার জন্য আসলে ওই যে লাক্সারি একটা প্রোডাক্ট, এটা কেনাটা খুব দুষ্কর হয়ে যায়। আরেকবার আসবো আপনার কাছে, আমি ফিরতে চাই আপনার কাছে। একটি দেশের মূল সৌন্দর্য সড়ক এবং অবকাঠামো উন্নয়ন। আপনি এটার সাথে যুক্ত আছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন, আমাদের অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনার এই মূল্যায়নটা কি? এই মূল্যায়নটা হলো যে আমাদের একটা ভৌগোলিকভাবে যে চিন্তা করি, আমরা কিন্তু শিল্প দিক দিয়ে বিপ্লব ঘটতেছে। আমরা কিন্তু অনেক বিগত 15 থেকে 20 বছর আগে যদি আমি চিন্তা করি, এখন কিন্তু আমরা অনেক শিল্প দিকে আগে আছি। যদি আমরা এই শিল্পকে ধরে রাখতে পারি, আমরা কিন্তু ধরেন অনেক আগায় যাব। মানে অর্থাৎ অন্য পার্শ্ববর্তী দেশ বা ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক থেকে আমরা অনেক গ্রোথ হবে ইন্ডাস্ট্রিজ। যেমন আমাদের জাপান ইপিজেট হয়েছে, জাপানিদের জন্য আলাদা একটি বিজেট করে দিছে। তারপর চায়নারাও একটা ইনভেস্টমেন্টে আসবে। তো বিভিন্ন ইপিজেট হচ্ছে, ইকোনমিক জোন হচ্ছে, রাস্তাঘাট ডেভেলপ হচ্ছে, আমাদের স্টিল স্ট্রাকচারের গ্রোথ হচ্ছে। আর কারণ একটা মানুষ যখন একটা স্ট্রাকচার করতে যাবে, তখন যদি কস্টিংটা মিনিমাইজ করা যায়, টাইম পিরিয়ড কম লাগে, সেক্ষেত্রে কিন্তু এই প্রিফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার টেকনোলজিটা খুব সহজ, যেটা করে মানুষের অল্প সময়ে একটা স্ট্রাকচার করে ফেলতেছে।
এমনকি যে কোনো ধরনের ডিজাইনের সৌন্দর্য বর্ধনের সুযোগ আছে। আমরা যদি ঢাকা শহরে অনেক আপনার আরসিসি বিল্ডিংও দেখি মাল্টি স্টোরেড, সেক্ষেত্রে কিন্তু স্টিলের একটা পার্ট থাকে, সেখানে কিন্তু কাস্টমাইজ করে ডিজাইন ডেভেলপ করে। তো এটাও কিন্তু আমাদের একটা সহজ, যেটা আরসিসিতে অনেক জটিল একটা সাবজেক্ট আর কি। তো সৌন্দর্য বর্ধন এবং কি ফিউচার প্ল্যান সবকিছু মিলিয়ে স্টিল স্ট্রাকচার বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় একটা খাত। আপনি তো ভ্রমণের জন্য বা ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে গিয়েছেন। ওদের দেশে আমাদের দেশের এই যে পার্থক্যটা কি, তারা তো এটাতে অভ্যস্ত হচ্ছে, তা আমরা পিছিয়ে আছি কেন? আমরা আসলে পিছিয়ে আছি, এটা আমাদের শুরু থেকে কিছু লেগিংস আছে। যেমন আমাদের পড়ালেখার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট, এখানে স্ট্রাকচারাল বা আছে, কিন্তু স্টিল স্ট্রাকচারটা পরে এটা হয়েছে। আমাদের যদি আরো 20 বছর বা 30 বছর আগের ইঞ্জিনিয়ারিং দেখি, সেক্ষেত্রে স্ট্রাকচারালটা আমাদের ওভাবে আসে নাই আর কি। আমরা যদি শুরু থেকে এগুলা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এখানে যদি আমরা কিছু স্টিল স্ট্রাকচার রিলেটেড সাবজেক্ট নিয়ে আসি, তারপর আমাদের আরো থেকে যদি কোনো নার্সিং থাকে, যে এটা ভূমিকম্প সহায়ক কতটুকু? আমাদের ভূমিকম্প সব মানে কি আরসিসি থেকে স্টিল স্ট্রাকচার ভূমিকম্প মানে 70 বা 80% বেশি আর কি। মানে ও দেন 2011 সালে একটা ঘটনা বলি, জাপানে হয়েছে, সেটা আপনার 9 পয়েন্ট ছিল রিক্টার স্কেলে। সেখানে কিন্তু স্টিল স্ট্রাকচার রিলেটেড এবং ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে একটা বিল্ডিংও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। মানে এখান থেকে বোঝা যায় যে সেটা কতটুকু সহনশীল। লাস্ট আমাদের যে তুরস্ক একটা ভূমিকম্প হয়েছে রিসেন্টলি আর কি, বেশি দিন হয় নাই, সেখানে কিন্তু স্টিল স্ট্রাকচার বিল্ডিং হেলে গেছে, যেখানে আপনার আরসিসি বিল্ডিং 10 হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার হতাহত পরিমাণ কম হয়েছে। দ্যাট আমাদের স্টিল স্ট্রাকচার সহনশীল ভূমিকম্প এবং কি ইকোনমিক্যাল টাইম পিরিয়ড কম লাগে এবং রিসাইকেল একটা ভ্যালু আছে। সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল এবং কি নেক্সট রেসিডেন্সিয়ালও যদি আমরা এটা নিয়ে আসি, আমাদের ভূমিকম্প সহনশীল হবে, সেক্ষেত্রে সৌন্দর্য বর্ধন হবে এবং কি আমাদের শিল্প বিপ্লব থেকে শুরু করে আমাদের সামগ্রিক ডেভেলপমেন্ট হবে, যেটা আমাদের প্ল্যান বা আমাদের সবার, আমাদের 16 কোটি 18 কোটি মানুষ। আমরা আরো কথা বলবো, আমরা যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন, নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি উন্নয়ন অর্থনীতি নিয়ে লিডারশিপের এই আয়োজনে। এই 24 একটা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে পরিবর্তন হচ্ছে বা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা পরিবর্তিত একটা নতুন সম্ভাবনা বাংলাদেশ দেখতে পাচ্ছি এবং আগামী 2025 আপনার কাছে কি মনে হয়, বিশ্লেষণ কেমন? 2025কে নিয়ে প্রত্যাশা কেমন? রাজনৈতিক দিক থেকে তো আমি খুব একটা আশাবাদী হতে পারছি না, কারণ আপনি জানেন যে এখন একটা ঘোলাটে পরিস্থিতি হচ্ছে। কারণ বিগত যে সরকার পতন হলো, যে স্বৈরাচারী সরকার পতন হলো, এরপরে যেই সরকারটা এসেছিল, আমাদের খুব আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার হয়তো বা গণতন্ত্রকে সামনে নিয়ে আসবে। কিন্তু এখন দেখছি যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, তাদের মধ্যে যে একটা সন্দেহ, অবিশ্বাস তৈরি হচ্ছে, এতে করে আসলে আগামী 2025 সালটা কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা কিন্তু আসলে খুব ভাববার বিষয়। আমরা খুবই আতঙ্কিত যে কি হতে যাচ্ছে আসলে। কারণ যারা কিনা বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারাই কিন্তু ঐক্যমত্যে পৌঁছতে পারে নাই। আবার এই সরকারও আসলে তাদের যে ফিউচার প্ল্যান কি সেটা আমরা বলতে পারছি না। যেমন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন যে 2025-এর শেষে অথবা 26-এর প্রথমে নির্বাচন হবে। কিন্তু আবার ঠিক তার দুদিন পরে আমরা দেখলাম তার যে প্রেস সচিব, তিনি বললেন যে জুন মাসে, অর্থাৎ 2026-এর জুন মাসে হবে। আবার অনেক উপদেষ্টারা বলছেন, যারা কিনা স্টুডেন্ট এখান থেকে বিপ্লবী থেকে উঠে আসা, তারা অনেকে বলছেন যে আসলে সংস্কার সম্পূর্ণ না হয়ে নির্বাচন হবে না। একটা অনিশ্চয়তার ব্যাপারটা, একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে, ধরেন বাংলাদেশকে যদি আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চান বা শক্তিশালী জায়গায় রাখতে চান, তাহলে আপনাকে আগে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে স্থিতিশীল রাখতে হবে। এখন রাজনৈতিক পরিবেশটাকে স্থিতিশীল রাখতে হলে অবশ্যই আপনাকে একটা গণতান্ত্রিক নির্বাচন দিতেই হবে, যে নির্বাচনটা হবে হচ্ছে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি এবং অ্যাকসেপ্টেবল। মানে যদি আপনার ওই নির্বাচনটা হয়, সবাই যে তার মতো করে ভোট দিতে পারবে, যদি এরকম একটা নির্বাচিত সরকার হয়, আমার বিশ্বাস যে তাহলে দেশ ঘুরে দাঁড়াবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আমরা যে দুর্যোগের মধ্যে আছি, এই দুর্যোগ থেকে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। আবার আসবো নিশ্চয়ই আমরা। প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচলে শেষ হচ্ছে 2024, প্রত্যাশা, সম্ভাবনা, নতুন একটা বার্তা। আপনার কাছে 2025-এর প্রত্যাশাটা কি? আমাদের 2025-এ প্রত্যাশা থাকবে যে 2024-এ থেকে ভালো, কিন্তু আমাদের রাজনৈতিক যে ব্যাপারটা আছে, পানিগুলো আমরা বুঝতেছি না কি হবে, কালকে কি হবে এটাও আমরা চিন্তা করতে পারতেছি না। এখন আমাদের রাজনৈতিক যে বর্তমানে যারা প্রেক্ষাপটে নিয়ন্ত্রণ করতেছে, আমাদের উপদেষ্টা মহোদয়গণ,
তাদের অর্থনৈতিক চালিকা শক্তি যেটা ব্যাংক সেক্টর, তারপর ইন্ডাস্ট্রিয়াল, যে কিছুদিন আগে তো গার্মেন্টসের মারামারি, অনেক লোক মারা গেছে, সেনাবাহিনী কন্ট্রোল করছে। তাই সেই জিনিসটা যদি আমরা এখান থেকে বেরিয়ে আসছি, এখন মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে, সেক্ষেত্রে যদি আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচন দিয়ে বা একটা ভালো মানে গাইডলাইন থাকে, আমরা সবাই এখন আতঙ্কিত কি হবে, কি হতে চাচ্ছে, কিন্তু প্রপার গাইডলাইন না থাকার কারণে ইনভেস্টমেন্ট আসতেছে না। আমরাও নিজেরাও আতঙ্কিত আছি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে বা যারা আমরা তো ইন্ডাস্ট্রির সাথে মানে একদম এপিটুপিট মুদ্রার, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে 2025-এ যে আমাদের ইকোনমিক্যাল, ব্যাংক সেক্টর, ইন্ডাস্ট্রি কিভাবে আমাদের মানে একই সুতায় এনে ডেভেলপমেন্ট আগায় নেওয়া যায়। রাজনীতিক আজকে ভালো কালকে থাকবে, এটাকে সুন্দরভাবে গুছিয়ে বর্তমান যারা নিয়ন্ত্রণ আছে এবং কি নির্বাচনটা মানে ভালো পরিবেশে দিয়ে গণতান্ত্রিক হ্যান্ডওভার করে 2025-এ প্রত্যাশা থাকবো এটা, যে গণতান্ত্রিকভাবে নির্বাচন দিয়ে আমাদের আরেকটা গণতন্ত্র ফিরিয়ে দিয়ে একটা সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে আমরা 2025 সালকে সামনে নিয়ে আগে যাবো এবং ভালো কিছু হবে, অর্থনৈতিকভাবে ডেভেলপ হবে। আমরা এই প্রত্যাশা আশা করি। আপনিও একমত কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি তো বললামই যে যেহেতু আমরা এখন একটা ঘোরের মধ্যে আছি, আসলে এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি দেখেন আজকে ডলারের দাম কিন্তু 128 টাকা। আমি বাংলাদেশি টাকা যদি কিনতে চাই তাহলে 128 টাকা। তাহলে আমার মানে সার্বিকভাবে আমরা যখন আমদানি করছি তখন আমাদের কি পরিমাণে টাকা ঢালতে হচ্ছে, এটা কিন্তু অনেক মানে অ্যালার্মিং একটা বিষয়। আমাদের মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি দুটো এমনভাবে বাড়ছে যে এইটা যদি নিয়ন্ত্রণ আপনি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অর্থনীতির খুব বেশি সুফল আমরা পাবো 2025 সালে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। অতএব সরকারের সামনে প্রচুর চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক ব্যাপারগুলোকে ফিক্সড করে তার অর্থনৈতিক চালিকা শক্তি যেন এগিয়ে যায় এবং আমাদের গার্মেন্টস, রিয়েল এস্টেট সেক্টর থেকে শুরু করে প্রতিটা ব্যবসায়িক সেক্টরে, ইভেন আপনার আমদানি রপ্তানি সেক্টরটা, এখানেও সরকারকে নজরদারি করে যেন একটা স্টেবল সিচুয়েশন তৈরি করা যায় সে চেষ্টা করতে হবে। আদারওয়াইজ 2025 আমাদের জন্য অবশ্যই একটা ভয়ঙ্কর সময় আসছে বলে আমি আশঙ্কা করছি। অনেকেই বলে যে এখন নীরব দুর্ভিক্ষ চলছে, কারণ আমরা তো যেহেতু রাজনীতি করি, আমরা মাঠে ঘাটে জনগণের সাথে মিশে চলি, আমাদের প্রচুর নেতাকর্মী আছে সারা বাংলাদেশে, সেখানে কিন্তু আমরা জানি যে আসলে মানুষ খুব একটা ভালো নেই। সো এই ব্যাপারগুলোতে কিন্তু সরকারকে নজরদারি করতে হবে এবং মূল যেটা ধরেন, সে অন্তর্বর্তীকালীন সরকার হলেও সে তো সরকার, সে তো জনগণের কথা চিন্তা করবে। যদিও বা জনগণের ম্যান্ডেটে এসে সরাসরি ভোটের মাধ্যমে আসেনি, কিন্তু যে প্রেক্ষাপটে তিনি এসছেন তাতে করে কিন্তু সারা বাংলাদেশে মানুষের সাপোর্টটা তার কাছে ছিল, কিন্তু সেটাকে কেন প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। আমি প্রত্যাশা অনেক বেশি ছিল এবং 5 মাস কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি কিন্তু একটা এনাফ টাইম পেয়ে গেছেন অলরেডি, কিন্তু এই 5 মাসে কিন্তু সাকসেস আমরা দেখি নাই। সো 2025 সালে যদি সে অর্থনীতির এই যে সেক্টরগুলো আছে এগুলো যদি ফাইন্ড আউট করে, প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সলিউশন না যান, তাহলে 2025 সালটাও আমাদের জন্য খুব একটা সুখকর হচ্ছে না বলে আমি মনে করছি। আপনি কি একমত প্রকাশ করছেন কিনা, বা আপনার সাথে আরেকটু যুক্ত করতে চান, নতুন বছরে বিনিয়োগ স্থবিরতা কতটা কাটবে আপনার কাছে কি মনে হয়? বিনিয়োগ, রাজনৈতিক, আমি আবার বলতেছি, রাজনৈতিক আর ইকোনমিক, অর্থনৈতিক সবগুলো একই সূত্রের কথা। আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি স্থিতিশীল থাকে, নাও দিস টাইম স্টেবল, দাঙ্গা হাঙ্গামা একটু কম, বিদেশি আসছে। আমার কিছুদিন আগে চায়নাদের সাথে কথা হলো, ওরা এখন অ্যাভেলেবল, যেটা 3-4 মাস আগে ওরা অ্যাভেলেবল ছিল না, মানে ইনভেস্টমেন্ট আসতেছে। তা আমাদের মূল টার্গেট থাকবে যে রাজনৈতিক পরিবেশ স্টেবল করে গণতন্ত্রভাবে নির্বাচন করে 25-এর যে আমাদের প্রত্যাশা থাকবে, সবচেয়ে আমাদের সবার 18 কোটি মানুষের প্রত্যাশা 25-এ নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া বা সরকার আসবে। তো এই স্টেবলটা যদি আমরা কোনোভাবে অ্যানাউন্সমেন্ট থাকে যে না আমাদের সুন্দরভাবে সবকিছু হচ্ছে নেক্সট ইয়ারে, তাহলে ইনভেস্টমেন্টটা বাংলাদেশে আবার আগের পর্যায়ে আশা করি আমার মনে হয় যে আসবে। তাহলে বিনিয়োগ আসবে, ইন্ডাস্ট্রি হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং 25-এর প্রত্যাশা আমার এটাই হবে যে বিনিয়োগ আসবে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং সুন্দর এবং গণতান্ত্রিকভাবে একটা প্রক্রিয়া নির্বাচন হবে, গণতন্ত্র সরকার আসবে। আমরা এটাই আশাবাদী। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয় 2025 রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলদের জন্য কতটা প্রত্যাশার হবে, বা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা 2025-কে আমরা বরণ করছি কতটা পূরণ হতে পারে আপনার কাছে কি মনে হয়? না, এখন তো আজকের দিনের কথা যদি আপনি চিন্তা করেন, মানে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি হয়তো বা আপনার বলতে পারছি যে ধরেন আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দল কিন্তু বিএনপি।
তো বিএনপির যারা কিনা লিডারশিপ থেকে যেসব কথাবার্তা বলা হচ্ছে বা জামাত ইসলাম থেকে যেসব কথাবার্তা বলা হচ্ছে বা এই সরকারের যারা অন্তর্ভুক্ত আছেন নতুন একটা দল তৈরি করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে, এর সাথে মব জাস্টিসের নামে হচ্ছে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম আমি পত্রিকাতে যে একজনকে মেরে ফেলা হয়েছে। গত পরশুদিন কালকে নীতি দেখলাম যে একটা প্রায় গ্রামই একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানে 3 জনকে স্পট ডেথ হয়েছে এবং পরবর্তীতে বোধহয় আরো অনেকেই নিহত হয়েছেন। তো এই যে ধরেন সাংঘর্ষিক বিষয়টা, এটা যদি আমরা তো চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গণতান্ত্রিক মানুষ, তিনি একজন সফল মানুষ, সারা পৃথিবীতে তিনি সফল একজন মানুষ হিসেবে পরিচিত, তিনি নিশ্চয়ই এসে আমাদের এই যে বিভেদগুলো সেগুলো থেকে উনি আমাদেরকে বাঁচাবে, অর্থাৎ প্রতিহিংসার যে রাজনীতি সেখান থেকে হয়তো সরে এসে তিনি সবাইকে একত্রিত করতে পারবেন। এখন ধরেন স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচার সরকারের সবাই কি স্বৈরাচার ছিলেন? তাতে একটা বড় অংশের লোক তাদের সাথে ছিলেন, ধরেন 4 কোটি 5 কোটি মানুষ তাদের সাথে ছিলেন। তো কিন্তু সবাইকে কেন আমি টার্গেট করছি বা সবাইকে আমি প্রতিপক্ষ কেন চিন্তা করছি? সেখান থেকে যারা কিনা ভালো মানুষ আছেন তাদেরকে কেন আমি সুযোগ দিচ্ছি না? তো এই আপনি ধরেন বাংলাদেশের তো আপনার নেবার, আপনার পার্শ্ব প্রতিবেশী যে, সেও তো আপনার ভাই। আপনি একসাথে মসজিদে যখন নামাজ পড়তে যান, যখন আপনি নামাজ পড়েন, কাতারে আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলাম সেটা কিন্তু আপনি দেখছেন না, আপনি কিন্তু নামাজ পড়ছেন আল্লাহর জন্য। তাহলে আপনার যদি ওই সেন্সটা আসে, অর্থাৎ মূলত তো আমাদেরকে আজকে কালকে যেতেই হবে, ঠিকই আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, তার চাইতে আসেন না আমরা সবাই মিলে দেশটাকে একটা সুন্দর জায়গাতে গড়ি। স্বৈরাচারে যারা কিনা অন্যায় কাজ করেছে তাদের বিচার হতেই হবে, কারণ যেই ছাত্ররা নিহত হয়েছেন, যারা কিনা হতাহত হয়েছেন, তার বিচার বাংলাদেশে যদি না হয় তাহলে তো ভবিষ্যতেও এই রেশটা থেকে যাবে। একই সাথে যার এখন যেগুলো হচ্ছে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, যার জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। আমি নিজে গত 4 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের সাথে একীভূত ছিলাম, বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি। ইভেন 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা প্রেস ক্লাবের সামনে প্রায় 5 ঘন্টা এই বিক্ষোভ করেছি এই নির্বাচন বানচালের জন্য। তো সেক্ষেত্রে আসলে সরকারকে আমরা বলতে চাই যে আপনারা সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন, একটা গণতান্ত্রিক নির্বাচন দেন, যে নির্বাচনের মাধ্যমে মানুষ তার যে পছন্দের সরকার, সে সরকার তারা গঠন করতে পারবে। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, তিনি আমাদের অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি। তার কাছে আমার অ্যাপিল থাকবে যে আপনার কাছে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আপনি সবাইকে নিয়ে, এখানে প্রতিহিংসা বা প্রতিপক্ষ চিন্তা না করে, আপনি সবাইকে নিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ যেন একটা চমৎকার বাংলাদেশ হয়, সাম্যের বাংলাদেশ হয়, মানবিক বাংলাদেশ হয়, গণতান্ত্রিক বাংলাদেশ হয়, সবার বাংলাদেশ, সেই রোলটা কিন্তু আপনাকেই প্লে করতে হবে। অথবা আপনি কিন্তু আগামীতে যে ইতিহাস তৈরি হবে, সেই ইতিহাসে কিন্তু আপনার যে সুনামটা আছে, সেই সুনামটা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, আপনি যদি কিছু যুক্ত করতে চান। না, আমি একমত ওনার সাথে যে আমাদের আকাঙ্ক্ষা যেটা আমাদের আকাঙ্ক্ষা হলো যে সবাই এক প্ল্যাটফর্মে আসবো। এখন রাজনৈতিক বিভেদটা থাকবে না, বাংলাদেশ একটা বিভেদহীন বাংলাদেশ থাকবে, যেখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে উন্নয়নশীল আগায় কাতারে নিয়ে যাব। এটাই আমাদের প্রত্যাশা থাকবে, এমনকি সামনের দিনগুলোতে যেন আমাদের রাজনৈতিকভাবে দূরত্ব কমে নিয়ে আসে, সবাই আমরা একটা প্ল্যাটফর্ম, এটাই আমাদের প্রত্যাশা। এমনকি ডক্টর ইউনূস সাহেব আমাদের উনি ওয়ার্ল্ড ওয়াইড লিডার, ওনার কাছে এই প্রত্যাশা থাকবে যে 2025-এর একটা সুন্দর গণতান্ত্রিক নির্বাচন দিয়ে সবাইকে একটা প্ল্যাটফর্ম নিয়ে এসে গণতান্ত্রিকভাবে আমাদের দেশে পরিচালনা করবে এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা আগে যাব, এই প্রত্যাশাই থাকবে আমাদের কাছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে চ্যানেল এস এর যত দর্শক আছে দেশ এবং বিদেশে, তাদের প্রত্যেককে জানাচ্ছি 2025-এর শুভেচ্ছা, এবং নিশ্চয়ই 2025 সালটা আমাদের বাংলাদেশের জন্য একটা রিমার্কেবল ইয়ার হবে, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং চ্যানেল এস এর সকল দর্শক দেশের বাইরে এবং দেশের ভিতরে অগ্রিম শুভেচ্ছা, এবং 2025 সালে সবাই ভালো কাটুক। আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, নতুন বছর, নতুন অর্থনীতি, নতুন সম্ভাবনা, নতুন প্রত্যাশা, সুখ সমৃদ্ধিতে কাটুক 2025 সাল, এমনই একটা প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবার জন্য শুভকামনা, শুভ নববর্ষ।